This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শাহজাহান নাম তো শোনা হি হোগা না, কোনো হিন্দি সিনেমার ডায়লগ নয়, এই ফোনটাই আপাতত ঘুম কাটছে অনেকের। বুঝতে পারলেন না? একটু ফ্ল্যাশব্যাকে যাই, চলুন। সন্দেশখালীর শাহজাহান মনে পড়লো? অনেক কষ্টে জেলে ঢোকানো গেলেও সন্দেশখালীর বেতাজ বাদশা এখনো ফুল ফর্মে রয়েছে। অভিযোগ, জেলে বসে নাকি হুমকি দিচ্ছেন তৃণমূলের একদা দোর্দণ্ড প্রতাপ নেতা শেখ শাহজাহান। শাহজাহান নাম তো শোনা হি হোগা, অনেকটা হিন্দি সিনেমার ডায়লগের মতো। ফিল্মি কায়দায় এমন বেতাজ বাদশাহ জেলে থাকলেও দমানো কি যায়? তাই শাহজাহান রূপ দেখালেন, বললেন আমি আসছি, অনেকটা সিনেমা রিলিজের আগে ট্রেলারের মতো। সন্দেশখালী তেভাগা আন্দোলনের জমিটা ফের একবার শিরোনামে উঠেছিল গত বছরের 5ই জানুয়ারি। রেশন দুর্নীতির তদন্তে গিয়েছিল ইডি। শাহজাহানের বাড়ি গিয়ে হামলার মুখে পড়েছিল দেশের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারপর থেকেই শাহজাহান নামটা বাংলা ছাড়িয়ে দেশে বিখ্যাত। কিন্তু শাহজাহান বাহিনী, পুলিশ কেউ টিকি পায়নি। শাহজাহান দেশ পেরিয়ে কি ভিনদেশে জল্পনা ছড়িয়েছিল। শাহজাহান ধরা পড়েননি। রাজ্য রাজনীতি তোলপাড়ের পর নিখোঁজের 50 দিনের কিছু পরে বাগে আসে শাহজাহান। ততদিনে সন্দেশখালী জাতীয় ইস্যু, নারী নির্যাতনের প্রতীক। নেপথ্যে একটাই নাম, শেখ শাহজাহান। মাসেল পাওয়ার শাহজাহানকে ছেঁটে ফেলেছে তৃণমূল। শুরুতে রাজনৈতিক বাধ্যবাধকতায় ভারসাম্য থাকলেও শাহজাহানের দায় বেশি দিন ধরে রাখেনি তৃণমূল কংগ্রেস। সন্দেশখালীর সমস্ত অভিযোগকে ষড়যন্ত্র বললেও শাহজাহানের দায় নেয়নি তার দল। তাই শাহজাহান কেঁদেছিলেন। সেই শাহজাহান এখন জেলে। আদালতে মামলা, তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর আচমকা উদয় হলো, যেবার নিখোঁজ ছিলেন সেবার আড়ালে থেকে দৈববাণী। অভিযোগ, ফোন করে থ্রেট দিচ্ছেন শাহজাহান। মোল্লার ফোনে শাহজাহান ফোন করে এবারে মফিজুল ফোনটা আমাকে ধরিয়ে দেয়, বলে এনে কথা বলে। আমি কে বলছে? বলে কে কথা বলবে? বলে ভাই বলতে। আমি ভাই বলতে কে? শেখ শাহজাহান। বলছে হ্যাঁ। হ্যাঁ বলেন, আমি রবীন বলছি। তো বলছে বলে তোদের খুব বাড়ি উঠেছে না? আমি লিখেছেন কি হয়েছে? বলছে বলে তোরা মার্কেটের বিরুদ্ধে অনেক কমপ্লেন করছি, আমার নামে অনেক কমপ্লেন করেছি, তারপর উল্টোপাল্টা কথাবার্তা বলছি, তোদের ব্যবস্থা করবো, কদিনের মধ্যে আমি যাচ্ছি। রবীন মণ্ডল অভিযোগকারী। তার কথা ধ্রুব সত্য নয়, হুমকি ফোনের অডিও নেই। কিন্তু তারপরেও নামটা যে শাহজাহান, তাই আতঙ্কে সন্দেশখালী, আতঙ্কে খোদ সন্দেশখালীর বিধায়ক। একদা সতীর্থর পাশে নেই বুঝিয়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। আমিও শুনেছি, কিন্তু সত্য মিথ্যা জানি না। গত লোকসভা ভোটের পর থেকে আমাদের দায়িত্ব আছে সন্দেশখালী শান্তি প্রতিষ্ঠা করার, এবং আমরা চেষ্টা করেও গেছি। কিন্তু রিসেন্টলি আপনাদের মারফত শুনতে পারলাম যে এই ঘটনা যদি ইডি, সিবিআই তাদের তদন্তের বিষয় এবং হাইকোর্টের নির্দেশে সেটা তদন্ত চলছে। আশা করি ইডি, সিবিআই টোটালটা বলতে পারবে। মফিজুল নামে কারো ফোন থেকেই নাকি হুমকি দেওয়া হয়েছিল। কে মফিজুল? তিনি কিভাবে জেলে গিয়ে শাহজাহানকে ফোন দিলেন? নাকি জেলের বাইরে থেকেই কনফারেন্স কলে শাহজাহানকে রবিনের সঙ্গে কথা বলিয়েছিলেন? প্রশ্ন অনেক। তাই TV9 বাংলা প্রশ্নটা করেছিল মফিজুলের কাছেই। একটা কথাই শুধু বলছি যে যদি ভালো করে একটা জিনিস বুঝবেন, এই মিথ্যা অপবাদ দিলে এগুলো তো খুব খারাপ লাগে। এগুলো মিথ্যা অপবাদ কেন দিচ্ছে? আজকে ওর সঙ্গে মানে টোটাল ফোনে কোনো কথাই হয়নি, আর ও কেন এই জিনিসগুলো বলছে? আমার সঙ্গে শেখ শাহজাহানের কথা হতে যাবে কেন? ইডি, সিবিআই ধরলেও বাংলার জেলে আছেন, তাই বহাল তবিয়তেই। অভিযোগ করছেন বিরোধী দলনেতা। আমি অনেকবারই বলেছি, শাহজাহান সব রকমের মাংস খাচ্ছে জেলে বসে। শাহজাহান জেলে বসে সব করছে। তাকে মোবাইল ফোন দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে শাহজাহান, পার্থ, অনুব্রত তিহারে ছিল, কষ্টটা বুঝেছেন। বাকি সুদীপ ব্যানার্জি 4 মাস ভুবনেশ্বরে ছিল, বুঝেছেন যন্ত্রণাটা কি। বাকি সব মামলা অন্য রাজ্যে সরানো, অন্য রাজ্যে না সরালে হবে না।
সন্দেশখালী নিয়ে মাঠে নেমেছিলেন প্রধানমন্ত্রী। লোকসভা ভোটে ভরসা দেখায়নি বসিরহাটের জনতা, কিন্তু সন্দেশখালী 2024 লোকসভা ভোটে সন্দেশখালী বিধানসভায় বিজেপি পেয়েছিল 95,862 ভোট আর তৃণমূল পেয়েছিল 87,475 ভোট। বিজেপি প্রার্থী রেখা পাত্র লিড নিয়েছিলেন সন্দেশখালী বিধানসভায় 8,387 ভোটে। শাহজাহানের বিরুদ্ধে অভিযোগের সত্যতা যাচাই করেনি TV9 বাংলা, কিন্তু শাহজাহান নামটা সেটাই তো কাফি। বসিরহাটের তৃণমূল ভোটে জিতলেও অত্যাচারের অভিযোগগুলো সেগুলো কি মিথ্যে হয়ে গেছে, নাকি এখনো সন্দেশখালীর মনে টাটকা? আপনাদের টার্গেট হচ্ছে 42টা জেতা, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তো ধরে নিচ্ছি 42টাই আপনারা জিতে গেলেন, সন্দেশখালী মিথ্যে হয়ে যাবে? না, হবে না। সন্দেশখালী মিথ্যে হবে না, উন্নাও মিথ্যে হবে না, হাতরাসও মিথ্যে হবে না। সৌরভ দত্তর রিপোর্ট, TV9 বাংলা। গর্জালেও কি বর্ষাতে পারল না তৃণমূল কংগ্রেস? হুমায়ুন কবির বলেছিলেন ঠুসে দেব, বলেছিলেন তার কাছে আগে জাত পরে দল, কিন্তু তার দল তৃণমূল কংগ্রেস মুখ বুজে সব সহ্য করল। বিধায়ক হুমায়ুনকে সতর্ক করে ছেড়ে দিয়েছে তৃণমূলের বিধানসভার শৃঙ্খলা রক্ষা কমিটি, কিন্তু সামান্য সতর্ক বার্তায় কি শুধরবেন হুমায়ুন কবির? ভরতপুরের বিধায়ক একদিন যেতে না যেতেই বোঝাচ্ছেন তিনি শুধরানোর বান্দা নন, ফলে বিরোধীরা বলছে মুসলিম ভোট ধরে রাখতে মুখ বুঝে হুমায়ুনকে সহ্য করছে শাসক দল। হাঁকডাক হয়েছে অনেক, বজ্র আঁটুনি আটারও চেষ্টা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কি সবটাই ফসকা গেরো হয়ে গেল? ভরতপুরে তৃণমূল বিধায়ককে বাগে পেয়েও চোখ রাঙিয়ে ছেড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। যখন বললাম যে তুমি কি সংবিধানের প্রতি দায়বদ্ধ হয়ে গেলে হওনি, তাহলে হ্যাঁ হয়েছে, তাহলে তুমি সংবিধানকে মেনে চলতে পারবে। এগুলো তাকে বলা হয়েছে এবং সে এগ্রি করেছে যে আমি এগুলো সব মেনে চলবো এখন থেকে। অথচ বিধানসভায় তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান গত সোমবার বলেছিলেন হুমায়ুনের শোকজের জবাবে তারা সন্তুষ্ট হতে পারেননি। আমরা পড়েছি এবং পড়ার পর আমরা কেউ স্যাটিসফাইড নই, এই উত্তরটা আমাদেরকে স্যাটিসফাই করতে পারেনি। সন্তোষজনক জবাব না দেওয়ার পরেও কেন নামমাত্র সতর্ক করে ছেড়ে দিল তৃণমূল? সাম্প্রতিক অতীতে শেয়ানে টক্কর হয়েছে। শুভেন্দু অধিকারী যত সুর চড়িয়েছেন, হুমায়ুনও ততই নিজের সুর নিয়ে গেছেন সপ্তমে। ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। চ্যাংদোলা করে বার করবেন, আর ওনাকে ওখানে কিভাবে খুশে দেব সেটাই বোঝাপড়াটা হবে। মুর্শিদাবাদে কি করে ঢুকে, বিরোধী দলনেতা গোটা রাজ্যের, সে মুর্শিদাবাদ জেলায় যেদিন ঢুকবে সেদিন ওকে বুঝিয়ে দেব। উনি যদি আমাকে মারতে আসেন তো ওনাকে কি আমি রসগোল্লা খাওয়াবো নাকি? সংখ্যালঘু প্রধান জেলা মুর্শিদাবাদের ভূমিপুত্র হুমায়ুন কবির, ভরতপুরের মতো মুসলিম অধ্যুষিত আসনের বিধায়ক, বারবার দল বদলের ইতিহাস থাকলেও বহু কঠিন পরীক্ষাতেই উতরে গেছেন সসম্মানে। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে একবার বিজেপির টিকিট নিয়ে দাঁড়িয়েও 2.5 লক্ষের বেশি ভোট পেয়েছিলেন হুমায়ুন। মুর্শিদাবাদে অধীর চৌধুরী তথা কংগ্রেসের মুসলিম ভোট কাটতেও তৃণমূলের বল ভরসার নাম হুমায়ুন কবির। যখন যে দলই করুন না কেন, ভোটে হার জিত যাই হোক না কেন, হুমায়ুন প্রমাণ করেছেন তার নিজস্ব সংগঠন আছে, সংখ্যালঘুদের মধ্যে জনপ্রিয়তা আছে। বিরোধীরা বলছেন এই সংখ্যালঘু সমর্থনই নাকি শাসক তৃণমূলের গলার কাঁটা। হুমায়ুন কবিরের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিলে মুসলিমদের কাছে ভুল বার্তা যেতে পারে, এটা ভেবেই নাকি 2 পা এগিয়েও 1 পা পিছিয়ে এসেছেন তৃণমূল নেতৃত্ব। কড়া শাস্তির পথ মারাননি, সামান্য সতর্ক করেই দায় সেরেছেন। এটাও তো হতে পারে হুমায়ুন কবিরকে ডেকে একটু রাগঢাক করে মিডিয়ার সামনে বলে দিয়ে ওর দায়িত্বকে বলতে, তোমার দায়িত্বটা এটাই, বাইনারি পলিটিক্সটা আরো ভালো করে ক্রিয়েট করো। একদিকে বিজেপি ক্রিয়েট করছে, অন্যদিকে হুমায়ুন কবির সাহেবদেরকে দিয়ে ক্রিয়েট করাচ্ছে। বিরোধীরা যে সমীকরণের কথা বলছেন, দলের সেই বাধ্যবাধকতার কথা বোঝেন বলেই হুমায়ুন কি বাধ্য ছাত্রের মতো শৃঙ্খলা মানার কথা বলছেন? কারণ সংখ্যালঘু ভোট যেমন তৃণমূলের দরকার, তেমনই তৃণমূলের প্রতীক আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা কি হুমায়ুন কবিরের জন্য প্রয়োজনীয় নয়? দলের সঙ্গে দূরত্ব তৈরি হলে যে তারও ক্ষতির আশঙ্কা তৈরি হবে, এটা বুঝেই কি হুমায়ুন আপাতত সুর নরম করছেন? লিডার অফ দ্য অপোজিশনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে সেই ব্যাপারটা এখন ক্লোজ। এখন আমি আমার দলের যে শৃঙ্খলা কমিটিতে কিছু উপদেশ দিয়েছেন, আমিও ওনাদের কাছে কিছু আবেদন রেখেছি। আগামী দিনে তৃণমূলের শৃঙ্খলার প্রশ্নে আমি খুব সজাগ থাকব এবং সতর্ক থাকব। কিন্তু এই বাধ্য ছাত্রের ভূমিকায় কতদিন অভিনয় করবেন ভরতপুরের বিধায়ক? কারণ সামনেই তো তাঁর পরীক্ষা। 13 এপ্রিল মুর্শিদাবাদে যেতে পারেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা মুর্শিদাবাদে গেলে তাকে ঘেরাও করার হুমকি দিয়েছিলেন ভরতপুরের বিধায়ক। এখন কি করবেন?
হুমায়ুন বলছেন তিনি চান ভরতপুর বিধানসভায় তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করুন বিরোধী দলনেতা। 49% হিন্দু পপুলেশন, 51% মুসলিম পপুলেশন ওই ভরতপুর বিধানসভায়। সেখানে ভালো করে তথ্যটা নিয়ে উনি আসুন না একবার। আমার খুব ইচ্ছে যে ওনার মতন এত হার্ড লিডার, অনেক রাজ্য মানে বড় মাপের লিডার, তো ওনাকে একবার হারালে আমার রাজনীতিটা সার্থকতা লাভ হয়। শুধু কি নিজের বায়োডেটাটাই উজ্জ্বল করবেন হুমায়ুন, নাকি লড়াইয়ের পরিবেশ টিকিয়ে রাখতে ফের তৃণমূলের ব্যাড বয় হিসেবে নাম কিনবেন? কতদিন শৃঙ্খলা মানতে চাইবেন হুমায়ুন কবির? তিনি যে শিকল পরার লোক নন সেটা তো বারবার প্রমাণ করেছেন। এবার কি হবে? সৌরভ ঘোষ রিপোর্ট, TV9 বাংলা। উত্তরবঙ্গে আসন পুনরুদ্ধারে স্ট্র্যাটেজি ঠিক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে উত্তরে বিজেপির নিশ্চিত আসন ফুলবাড়ি ডাবগ্রাম, আর সেই আসন জয় পেতে এবার এলাকার নেতাকর্মীদের ভার্চুয়ালি একাধিক বার্তা দিয়েছেন তৃণমূলের সেনাপতি। অভিষেকের স্ট্র্যাটেজিতে কিস্তিমাত হবে? কি বলছেন এলাকার শাসক বিরোধী নেতা নেত্রীরা? TV9 এর স্পেশাল রিপোর্ট। শিলিগুড়ি পুরো এলাকার 17টি আসন ও 4টি পঞ্চায়েত নিয়ে গঠিত ডাবগ্রাম ফুলবাড়ি। তৃণমূল জামানার একদম শুরুতে 2011 সালে এই এলাকার ভোটাররা উজাড় করে ভোট দিয়েছিলেন তৃণমূলকেই। এই আসন থেকেই পরপর দুবার জিতে মন্ত্রী হন গৌতম দেব, কিন্তু সময়ের ব্যবধানে এই আসনেই গৌতম দেবকে হারতে হয়। গত বিধানসভা ভোটে এই আসনে গৌতম দেবকে হারিয়ে জয় ছিনিয়ে নেন বিজেপির শিক্ষা চট্টোপাধ্যায়। 2026-এর নির্বাচনের আগে বিজেপির নিশ্চিত আসনগুলো অন্যতম ডাবগ্রাম ফুলবাড়িতেই বিজেপিকে হারাতে চাইছে তৃণমূল নেতৃত্ব। তাই এখন থেকেই স্ট্র্যাটেজি তৈরি করছেন তৃণমূলের নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়। এলাকায় দলের নেতা কর্মীদের বিভিন্ন ভার্চুয়াল সভা থেকে বার্তা দিচ্ছেন তিনি। কিন্তু কেন এই অবস্থা শাসক দলের? গৌতম দেবের দাবি, প্রধান শক্তি ছিল সিপিএমের প্রায় 80,000 ভোটটা 10,000-এ নেমে গেল। সেই ইরোশনটা পুরোপুরি চলে গেল বিজেপির দিকে, একেবারে পুরোপুরি গেল। ওদের টার্গেট ছিল যে গৌতম দেবকে হারাতে হবে, হ্যাঁ তৃণমূলকেও হারাতে হবে, তার থেকে বেশি গৌতম দেবকে হারাতে হবে। সেটা সাকসেসফুল হয়েছে। বিজেপি আর সিপিএম তারা নিজেদের আত্মবলিদান দিয়ে বিজেপিকে জিতিয়েছে। স্থানীয় বাসিন্দারা তো বটেই, তৃণমূলের একাংশ মনে করে দল ডুবেছিল গোষ্ঠী কোন দলেই। আর বিজেপি বিধায়কের দাবি ভোট লুট রুখতে পারলেই আবার জয় ছিনিয়ে নেবেন তারা। ওদের ভালো ফল মানে ভালো মতো যদি লুট করতে পারে, হরিণ লুটটা যদি ভালো মতো করতে পারে অবশ্যই ভালো ফল হবে। এই সমস্ত জিনিসগুলোকে যদি রুখে দিতে পারে ভারতীয় জনতা পার্টি, আগামীতে গৌতম দেবের মুখে ঝামা ঘষা ছাড়া দ্বিতীয় কিছু হবে না। গৌতম দেবের যুক্তির পাল্টা কি ব্যাখ্যা বাম বিজেপির? এইসব থিওরি ওরাই বিশ্বাস করবে। আসলে কোনো পার্টির কোনো পকেট ভোট থাকে না। আমি আবারও বলছি যে মানুষ শেষ কথা। মানুষ কারো পকেটে থাকে না, মানুষ কোনো পার্টির গোলাম না। মানুষ বিজেপির উপর ভরসা রাখছে। মানুষ টিএমসি সরকারকে দেখেছে এই কদিন যেভাবে মানুষকে লুটছে। এটা ধারণাটা ভুল, পুরোপুরি শিফট হয়ে গেছে। ভোট কারো কেনা না, মানুষ কারো কেনা গোলাম না। মানুষ তার অভিজ্ঞতার মধ্যে সিদ্ধান্ত নেয়। আমাদের আশা মানুষ অভিজ্ঞতার মধ্যে দিয়ে এবার সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে। বিরোধীরা বলছেন জমি কেলেঙ্কারি দুর্নীতি এই কেন্দ্রে অন্যতম ইস্যু। ডাবগ্রাম ফুলবাড়ি হচ্ছে জমি কেলেঙ্কারির একটা গড়। ইতিমধ্যে দেখেছেন কয়েকজন নাম দেখানো কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, লোক দেখানো। তারা এখনও বকলমে তৃণমূলের মধ্যে আছে। ফলে ডাবগ্রাম ফুলবাড়িতে হচ্ছে কাটমানি রোজগার করার ক্ষেত্রে অভিষেকের নজর ডাবগ্রাম ফুলবাড়ির দিকে অবশ্যই আছে এবং তারা এটা জেতার চেষ্টা নিশ্চয়ই করবে। সেই শিলিগুড়ির চারপাশে এই ডাবগ্রাম ফুলবাড়ি মণ্ডলের ম্যাক্সিমাম 90% নেতাই তো টিএমসির জমির দালাল, সেটার উপরে তারা চলে। তো তারা তো হোমরা চোমরা ভাব দেখাবে, কিন্তু সব থেকে শেষ কথা হচ্ছে মানুষ, জনগণ। জমি কেলেঙ্কারি যে তৃণমূলকে অস্বস্তিতে ফেলেছে তা স্বীকার করে নিচ্ছেন গৌতম দেব। জমি কারবারে জড়িয়ে পড়েছে, সেটা বিভিন্ন জায়গাতে যেগুলো হয়েছে। একটা দল যখন সরকারি ক্ষমতায় থাকে তার যে নেগেটিভ সাইড এই ধরনের কাজগুলো, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় খুবই সক্রিয়ভাবে সেটাকে প্রশাসনিকভাবে ব্যবস্থা নিয়েছেন। রাইটিস্ট পলিটিক্সের কিছু মত। শাসক দলের নেতাদের একটা বড় অংশের জমির কারবারে জড়িয়ে পড়ার জেরে এলাকার মানুষ বীতশ্রদ্ধ হয়েছেন। ফলাফল অবশ্য কী হবে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে 2026-এর ওই নির্বাচন পর্যন্ত। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি।
জমি দখল নিয়ে মালদার হরিশ্চন্দ্রপুরের মোবারকপুরে উত্তেজনা। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ। জমি দখলের অভিযোগ, জমির ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ, সংঘর্ষে বোমাবাজির অভিযোগ, এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ। ঘটনাস্থলে পুলিশ, আহত দুই এবং দুপক্ষের 8 জন মোট আহত হয়েছে। ছেলের অত্যাচারের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী বাবা। বড়নগরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। ভর সন্ধে 37 শরৎচন্দ্র ধর এলাকার বিকট শব্দ শুনতে পাওয়া যায়। ঘর থেকে বেরিয়ে এসে বাসিন্দারা দেখেন রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে আছেন বছর 80 শিবলাল যাদব। স্থানীয়দের অভিযোগ, বৃদ্ধের ছেলে রামেশ্বর যাদব দীর্ঘদিন ধরেই বাবার উপর অত্যাচার করত। সোমবারও বাবার উপর চড়াও হয় ছেলে, আর এরপর আজ ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী বৃদ্ধ। বাবার মৃত্যুর জন্য ছেলেকে দায়ী করছেন প্রতিবেশীরা। বড়নগর স্টেট জেনারেল হাসপাতালে বৃদ্ধকে নিয়ে গেলে মৃত ঘোষণা। ঘটনার তদন্ত শুরু করেছে বড়নগর থানার পুলিশ। নিউটাউন আইটি সেক্টরে আত্মহত্যা, বহুতল থেকে ঝাঁপ আইটি কর্মী দ্বৈপায়ন ভট্টাচার্যের। সূত্রের খবর, বিল্ডিং এর 6 তলা থেকে ঝাঁপ দেন। আশঙ্কাজনক অবস্থায় নিউটাউনের হাসপাতালে 5 ঘন্টা চিকিৎসাধীন ছিলেন ওই ব্যক্তি, পরে মৃত্যু হয়। পুলিশ সূত্র খবর, মানসিক রোগের চিকিৎসা চলছিল ওই ব্যক্তি। তবে কি কারণে আত্মহত্যা খতিয়ে দেখছে পুলিশ। যদিও পরিবারের তরফে কোনো অভিযোগ দায়ের হয়নি। পুলিশের পক্ষ থেকে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে আরজিকর হাসপাতালে। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে নয়া তথ্য। 73 জন জাল পাসপোর্ট নিয়ে বিদেশে চলে গিয়েছে। 69 জনের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি। সূত্রের খবর, ইমিগ্রেশনে চিঠি দেওয়া হয়েছে। নিশ্চয়ই এলওসি জারি হয়েছে, কিছু লোক বাইরে চলে গেছে, তো নিশ্চয়ই অ্যাকশন হবে ওদের আগে। বাড়িতে ঢুকে গয়না হাতিয়ে নাবালিকাকে খুনের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত। উত্তেজনা কাশীপুরে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত নাবালিকার সাঁতার প্রশিক্ষক। কাশীপুরের বাসিন্দা 11 বছরের ওই নাবালিকা সন্দীপ সাহের কাছে সাঁতার শেখে। মঙ্গলবার দুপুরে নাবালিকার বাড়িতে যায় সাঁতার প্রশিক্ষক। বলেন তার মা তাকে পাঠিয়েছে, মায়ের গয়নাগুলি তার হাতে যেন দেওয়া হয়। পরিচিত হওয়ায় নাবালিকার কোনো সন্দেহ হয়নি। সে আলমারি থেকে গয়না বের করে তার হাতে তুলে দেয়। অভিযোগ, গয়না হাতে পাওয়ার পরই সন্দীপ গামছা নিয়ে নাবালিকাকে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করে। মৃত্যু নিশ্চিত করতে রান্নাঘর থেকে ছুরি এনে নাবালিকার গলা কেটে পালিয়ে যায়। রক্তাক্ত নাবালিকাকে উদ্ধার করে প্রতিবেশীরা। হাসপাতালে নাবালিকার চিকিৎসা চলছে। দক্ষিণ কলকাতা সংসদ ক্লাবের নতুন কমপ্লেক্স উদ্বোধন। উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার, সৌরভ গাঙ্গুলি, লিয়েন্ডার পেজ ও হিরণময় চট্টোপাধ্যায়। কলকাতার তরফে লিয়েন্ডার পেজকে সম্মান জানান মেয়র ফিরহাদ হাকিম। পাশাপাশি ডিকেএস এর তরফেও সম্মান জানানো হয়। সৌরভ গাঙ্গুলিকেও কলকাতার তরফে সম্মান জানানো হয়। The city of Kolkata says, the city of Kolkata hereby extends its gratitude. He had won his first tennis title here in this very court. আজকে যখন ডিকেএস কে দেখি, 90 দশকের প্রথম দিকে আমার মেয়েকে খেলানোর জন্য, টেনিস খেলানোর জন্য সোনাদার কাছে এসেছিল। সেই মেম্বারশিপ নিয়েছিলাম। দুজনেই কেউ টেনিস স্টার হলো না, কিন্তু আমি বাবা হিসেবে এসে এখানে বসে তাদের টেনিস খেলতাম, ছোটটা আর বড়টাকে। এই ক্লাবের সোনাদার ওপরে কত ঝড় ঝামটা গেছে সেটা আমি আর দেবা হারে হারে যাই। একটা সময় হয়েছিল ডিকেএস কে ভেঙে দিতে এসেছে, আমরা দাঁড়িয়ে থেকেছিলাম তখন আমরা অপোজিশনে ছিলাম। আর দেবা কনস্ট্যান্টলি, ডিকেএস যেহেতু ওর পাড়ার ক্লাব, ও এইটাতে একেবারে মেন্টালি ফিজিক্যালি প্রচন্ড ভাবে ইনভলভ হলো সোনাদার সাথে। আজকে যে কমপ্লেক্স হয়েছে, এরপরে আমি আর বলতে পারবো না যে ডিকেএস একটা ক্লাব যেখানে যাই। এটা কলকাতার গর্ব হয়ে দাঁড়িয়েছে, যেখানে কলকাতার মেয়র হিসেবে আমি নিজে গর্বিত যে এরকম একটা ক্রিয়েট হতে পারে। এটা সত্যি সোনাদার ছাড়া আর কেউ পারে না। শহরে এলেন বিরাট কোহলি। চলতি বছরে আইপিএল শুরু হতে চলেছে 22শে মার্চ। প্রথম ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স। বুধবার সন্ধে কলকাতায় পৌঁছল বিরাটের দল। প্রিয় খেলোয়াড়দের এক ঝলক দেখার জন্য কলকাতা বিমানবন্দরে হাজির হয়েছিলেন ক্রিকেট অনুরাগীরা। শহরে বিরাট কোহলি এসে পৌঁছেছেন। চলতি বছরে আইপিএল শুরু হতে চলেছে 22শে মার্চ, আর সেই ম্যাচেই প্রথম মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স। বুধবার সন্ধে কলকাতায় পৌঁছলেন বিরাট।